করাইল বস্তিবাসীকে দালানে থাকাদের সমান সুযোগ দেওয়ার অঙ্গীকার তারেক রহমানের। আই হ্যাভ আ প্ল্যান বক্তব্যের নানা দিক জানালেন অভিজাত এলাকার সোসাইটির আলোচনায়। আই হ্যাভ এ প্ল্যানের একটি অংশ হচ্ছে যে আমরা আগামী 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সমগ্র বাংলাদেশে 20,000-এর মতন কিলোমিটারের মতন খাল আমরা খনন করতে চাই। কূটনীতিক ও বিশিষ্ট জনদের সঙ্গে জামায়াতের মতবিনিময়। আমির বললেন, দেশ লুটেপুটে হাড্ডিসার করেছে একটি দল, ক্ষমতায় গেলে করবেন উন্নত দেশ। আমরা যুবকদেরকে আহ্বান জানাবো, কাজ তোমাদের শেষ হয়নি, জাস্ট বিগিনিং। তোমরা একটা স্বৈরাচার এই দেশ থেকে তাড়িয়েছ, কিন্তু স্বৈর মানসিকতা এই দেশ থেকে এখনো যায়নি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও 47 আসনের প্রার্থী ঘোষণা হয়নি। 10 দলের নির্বাচনী ঐক্যের স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার অভিযোগ জাতীয় পার্টি। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের অগ্রগতি দেখলেন প্রধান উপদেষ্টা। ফ্যাসিস্ট আমলের নৃশংসতা সম্পর্কে জানতে সবাইকে পরিদর্শনের আহ্বান। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। যানজট প্রবণ এলাকায় মনোরেল সংযোগ, স্কুল শিক্ষার্থীদের জন্য একটি বিদেশি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা, এলাকা ভিত্তিক স্বাস্থ্যকর্মী নিয়োগ, দক্ষ জনশক্তি তৈরি ও 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা বিএনপির। গুলশান বনানী বাড়িধারার মানুষের সামনে আই হ্যাভ আ প্ল্যান বক্তব্যের অংশ বিশেষ তুলে ধরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বললেন, অন্য কোনো দলের ইশতেহারে নেই এমন জনকল্যাণমুখী পরিকল্পনা। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে দোয়া ও মতবিনিময় সভার আয়োজন করে গুলশান বনানী বাড়িধারা সোসাইটি। অনুষ্ঠানে সস্ত্রীক অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে নাগরিকরা ঢাকা 17 আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের কাছে জনগুরুত্বপূর্ণ সমস্যা সংকট তুলে ধরেন, জানতে চান সমাধানে তারেক রহমানের প্ল্যান। স্বভাবসুলভভাবে বিএনপি চেয়ারম্যান পরিকল্পনা জানালেন নির্দিষ্ট এলাকা ধরে নয়, বরং গোটা দেশ নিয়ে। আই হ্যাভ এ প্ল্যানের একটি অংশ হচ্ছে যে আমরা আগামী 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সমগ্র বাংলাদেশে 20,000-এর মতন কিলোমিটারের মতন খাল আমরা খনন করতে চাই। তবে এসব পরিকল্পনা যে রাতারাতি বাস্তবায়ন সম্ভব নয় তাও স্মরণ করিয়ে দেন তিনি। জানান, বিদেশে থাকলেও খাতোয়ারি বিশেষজ্ঞদের নিয়ে সংকট নিরসনে তার প্রস্তুতির কথা। এই কাজগুলো যদি মনে করেন যে করলে ভালো হবে, তাহলে আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি। বিরোধী পক্ষের অহেতুক সমালোচনার পরিবর্তে ভালো কাজের প্রতিযোগিতার নতুন রাজনৈতিক সংস্কৃতি চালুর কথা বলেন তারেক রহমান। দাবি করেন, বিএনপির মতো অন্য কোন দলের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই দেশ নিয়ে। তথ্য প্রমাণ দিয়ে এখন পর্যন্ত কেউ হাজির করতে পারবে না যে আমার দল বিএনপি ছাড়া আর কোন রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশের মানুষের সামনে তাদের পানি সমস্যা, তাদের বেটার এনভায়রনমেন্ট সমস্যা, তাদের হেলথ সমস্যা, তাদের এডুকেশন সমস্যা, তাদের ইয়াং জেনারেশনের জব অপরচুনিটি, এগুলো নিয়ে স্পেসিফিক কোন পরিকল্পনা দিতে পেরেছে বলে আমার জানা নেই। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হওয়ার আশঙ্কায় ভোট না চেয়ে নগরবাসীর কাছে বরং সহযোগিতা চান বিএনপি চেয়ারম্যান। জানালেন, বৃহস্পতিবার থেকে সিলেট থেকে শুরু করবেন নির্বাচনী প্রচার। গড়ে তুলব জাতীয় ঐক্য। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। প্রতিবেশী হিসেবে আজীবন করাইলের মানুষের পাশে থাকার অঙ্গীকার করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে আশ্বাস দেন, ক্ষমতায় গেলে করাইলে ভবন করে বস্তিবাসীকে ফ্ল্যাট দেয়ার করা হবে, হাসপাতাল, স্কুল ও খেলার মাঠ, নারীদের স্বনির্ভর করতে ঘরে ঘরে দেয়া হবে ফ্যামিলি কার্ড। বিএনপি কথা দিলে কথা রাখে, অতীতের সেই সুখ স্মৃতিও তুলে ধরেন তিনি। আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করে হাজারো মানুষ। করাইল বস্তিতেও যেই মানুষগুলো থাকে, তাদের যারা সন্তান আছে, তারাও ঠিক ওই দালানের মানুষের সন্তান যেভাবে শিক্ষা ব্যবস্থা পাবে, যেভাবে খেলাধুলা শিখবে, যেভাবে বিদেশি ভাষা বলতে শিখবে, আমরা চাই করাইল বস্তিবাসী যারা আছেন তাদের সন্তানরা একইভাবে বিদেশি ভাষা যাতে শিখতে পারে।
গণতন্ত্র এবং নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের আশাবাদও জানান তিনি। রাজধানীতে জামায়াত আয়োজিত পলিসি সামিটে তিনি আরও বলেন, গত 17 বছরে জনস্বার্থ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। ক্ষমতায় গেলে কোনো বৈধ সুবিধাও প্রয়োজন ছাড়া জামায়াতের নেতাকর্মীরা গ্রহণ করবে না বলে জানান দলটির আমির। হোটেল ইন্টারকন্টিনেন্টালে মঙ্গলবার দিনব্যাপী পলিসি সামিটের আয়োজন করে জামাতে ইসলামী, যেখানে প্যানেল আলোচনায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নীতি ঘোষণা করা হয়। তুলে ধরা হয় অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, তরুণদের কর্মসংস্থান, আইসিটি, রেমিটেন্স ও নারীদের নিয়ে পরিকল্পনা। So we are not against women's participation. উদ্বোধনী বক্তব্যে জামাত আমির বলেন, গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু হতে হবে। My party believes that only through democracy and free, fair and transparent elections. দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের পর বাংলাদেশ এখন একটি গণতান্ত্রিক রূপান্তরের দিকে এগোচ্ছে। এই পরিস্থিতিতে আসন্ন নির্বাচন 18 কোটি মানুষের জন্য বাংলাদেশের শাসন ব্যবস্থায় নতুন পথ দেখাবে। তাই এবার প্রশ্নবিদ্ধ নির্বাচনের কোনো সুযোগ নেই। Concrete actions which transforms. অনুষ্ঠানের ফাঁকে দলটির নায়েবে আমির জানান, মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এমন দেশ গঠনে কাজ করছে জামাত। আমাদের এখানে আমি বলেছি ট্রান্সপারেন্সি ইস্যুটা আছে এবং কারাপশন জিরো টলারেন্স সব এটা আমরা বলেছি যে এখানে ফরেন ইনভেস্টমেন্টের ব্যাপারে একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার এখানে তৈরি করা হবে। এখানে নারীদের অধিকারকে এনশিওর করা হবে। দিনভর বিভিন্ন সেশনে অতিথিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জামাতের নির্ধারিত প্যানেল সদস্যরা। এই পলিসি সামিটে অংশ নেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও পাকিস্তান সহ প্রায় 40টির মতো দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা। ছিলেন শিক্ষাবিদ, গবেষক, গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিক নেতৃবৃন্দ। সত্যিকারের শিক্ষা দেশে ফিরিয়ে আনতে হবে। সমাপনী বক্তব্যে জামাত আমির বলেন, একটি দলের লুটপাটে বাংলাদেশের অবস্থা হাড্ডিসার। এখান থেকেই দেশকে এগিয়ে নিয়ে যাবে তার দল। ভালোবাসার দেশটাকে অতীতে লুটপাট করে খেয়ে দিয়ে শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু একটা কঙ্কাল আমরা পেয়েছি। সেই কঙ্কাল নিয়ে ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যাব। এই কঙ্কালের গায়ে আমরা গোশত লাগাবো এবং আমরা চামড়াও লাগাবো ইনশাল্লাহ। এইটাকে একটা জীবন্ত বাংলাদেশ বানাবো ইনশাল্লাহ। ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে ন্যায় বিচারে কোনো ছাড় দেয়া হবে না, পদ পদবি দেখে করা হবে না বিচার। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্র গঠনে বিএনপি তার পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পেলে বাংলাদেশ হয়ে উঠবে বিদেশি বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় গন্তব্য। বিদেশি কূটনীতিক এবং বিনিয়োগকারীদের কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে বানানীর একটি হোটেলে মতবিনিময় সভায় তিনি বলেন, বাংলাদেশের জন্য বিএনপি এমন রাজনীতির কথা বলছে যা শুধু নির্বাচনের স্লোগানে সীমাবদ্ধ নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনের বাস্তব সমস্যার সমাধান করবে। জানান, আওয়ামী দুঃশাসনের সময় অলিগার্কদের প্রাধান্য দিয়ে ব্যাংক থেকে শুরু করে সব জায়গায় ব্যাপক লুটতরাজ চালানো হয়েছে। বিএনপি সেই অবস্থার পরিবর্তন আনতে চায়। জামায়াতের নেতৃত্বে 10 দলীয় জোটের নির্বাচনী ঐক্যের 47টি আসনের কে কয়টি পাচ্ছেন? কয়েকদিন ধরে এই রাজনীতিতে এই প্রশ্ন ঘুরপাক খেলেও এখনো উত্তর মেলেনি। নেতারা বলছেন, রাতের মধ্যেই আসনগুলোতে প্রার্থীর নাম জানানো হবে। জানা গেছে এই 47টির বেশিরভাগ আসনে লড়বেন জামায়াত প্রার্থীরা। খুব অল্প সংখ্যকই পাবে অন্য শরিক দলগুলো। 300 আসনের ভাগাভাগি হলেও বেশ কিছু আসন উন্মুক্ত থাকায় জোটের প্রার্থী সংখ্যা বেশি হবে। নির্বাচনী ঐক্য ও আসন বণ্টনের সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন না এলেও তাদের জন্য 47টি আসন রেখে দিয়েছিল জামায়াত নেতৃত্বাধীন জোট। পরে নানা তৎপরতা চালিয়েও তাদের আর জোটে ফেরানো যায়নি। 11 দলের জোটে দল সংখ্যা কমে দাঁড়ায় 10-এ। কয়েকদিন ধরেই কথা হচ্ছে এই 47 আসন ভাগাভাগি নিয়ে। মনোনয়ন প্রত্যাহারের শেষ বিকেলে এসেও যা চূড়ান্ত হয়নি। শেষ পর্যন্ত যে কোনো সময় আসনগুলোতে জোটের প্রার্থীর নাম ঘোষণার কথা বলছে দলগুলো। প্রশ্ন হচ্ছে, 47টির মধ্যে কয়টি পাচ্ছে দ্বিতীয় বৃহৎ শরিক এনসিপি? ইতোমধ্যে 30টি আসন পাওয়া দলটির নেতারা বলছেন, কয়েক ঘন্টার মধ্যেই খোলাসা হবে সব। 10 দলীয় জোটের প্রার্থীর চূড়ান্ত ঘোষণাটা আজকে আসবে। আর 47টা যে আসন ফাঁকা ছিল সে আসনে কারা কোথায় ইলেকশন করবে সেই ঘোষণাটাও এর মধ্যে থাকবে।
সারোয়ার তুষার জানান, এনসিপি 30টি আসনের মধ্যে 29টিতে জোটের হয়ে থাকছে শাপলাকলি, বাকি একটি থাকবে উন্মুক্ত। আমাদের এখনো পর্যন্ত 30টা আসনের কথাই আমি জানি, যেখানে 29টা আসনে আমরা এককভাবে নির্বাচন করব এবং একটা আসনে উন্মুক্ত থাকবে। জোটে থাকা অন্য শরিকদের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7 এবং এবি পার্টি এরই মধ্যে পেয়েছে 3টি আসন। এছাড়া বিডিপি ও বাংলাদেশ নেজামে ইসলামী পার্টিকে দেয়া হয়েছে 2টি করে। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন, নতুন 47টি আসনের বেশিরভাগই থাকবে জামায়াতে ইসলামীর। বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিসকে দেয়া হতে পারে 2টি করে। আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন জোটে না থাকলেও দলটির প্রতি দেখানো হচ্ছে সৌহার্দ্য। ইসলামী আন্দোলনের চেয়ারম্যানের আসনে প্রার্থী দিচ্ছে না জামায়াত। আবার বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের আসনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত জানিয়েছে ইসলামী আন্দোলন। জাতীয় সংসদ নির্বাচনে লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। অন্যদিকে দেশের স্বার্থে গণভোট প্রত্যাখ্যান করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। গণভোট অসাংবিধানিক উল্লেখ করে তিনি বলেন, এটি অবাস্তবভাবে করা হচ্ছে। দাবি করেন এই প্রক্রিয়ায় জনগণের মতামত উঠে আসবে না। জিএম কাদের সবাইকে না ভোট দেওয়ার আহ্বান জানান। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। রাজধানী শান্তিনগরে এক সংবাদ সম্মেলনে জিএম কাদের বলেন, জাতীয় পার্টির স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং আইনের শাসনের স্বার্থে আমরা বিশ্বাস করি যে এই গণভোটকে আমাদের সকলকে প্রত্যাখ্যান করা উচিত। গণভোটকে না ভোট দিন, গণভোটের বিরুদ্ধে অবস্থান নেন, দেশকে বাঁচান। এখন গায়ের জোরে কিছু লোকের মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে বাদ দিবেন, তারপর ধরবেন আরেক দলকে। এইভাবে আপনারাই শুধু টিকবেন এবং জার্মানির অ্যাডলফ হিটলারের মতো নাজিজম প্রতিষ্ঠা করবেন, সেটা আমরা হতে দেব না। চুলাই স্মৃতি জাদুঘর পুরো জাতির জন্য নজিরবিহীন দৃষ্টান্ত, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে ভবিষ্যতে যেন এমন জাদুঘর তৈরির প্রয়োজন না হয় সেই প্রত্যাশা করেন তিনি। বিকেলে জাদুঘরে থাকা জুলাই গণ অভ্যুত্থানের পেছনের ইতিহাস এবং শেখ হাসিনার 16 বছরের দুঃশাসনের চিত্রগুলো ঘুরে দেখেন সরকার প্রধান। ফ্যাসিস্ট আমলের নৃশংসতা সম্পর্কে জানতে সবাইকে জাদুঘর ঘুরে দেখার আহ্বান জানান তিনি। বিকেলে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তার সাথে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অনেকে। জাদুঘরে থাকা জুলাই গণ অভ্যুত্থানের পেছনের ইতিহাস আর শেখ হাসিনার 16 বছরের দুঃশাসনের চিত্রগুলো ঘুরে দেখেন। গণভবনে জাদুঘরের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে একটি প্রামাণ্যচিত্র দেখেন ডক্টর ইউনূস, যেখানে উঠে এসেছে ফ্যাসিস্ট শাসনামলে গুম, রাষ্ট্রীয়ভাবে পরিচালিত দমন পীড়ন ও বিরোধীদের ওপর হামলা আর অভ্যুত্থানে সংগঠিত গণহত্যার চিত্র। অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, এই জাদুঘর পুরো পৃথিবীতে এক নজিরবিহীন দৃষ্টান্ত। তবে প্রত্যাশা, ভবিষ্যতে কোথাও যেন এমন জাদুঘর তৈরির প্রয়োজন না হয়। আমাদের মতো জাদুঘরের কোথাও নেই, জীবন্ত একটা জিনিস উপভোগ করে যারা এই জাদুঘরের উপজীব্য, এখানে যাদেরকে আমরা দেখতে আসি, তাদের খবর এখনো টাটকা। তাদেরকে জাদুঘরের মধ্যে আনতে পেরেছি, এটি আমাদের সৌভাগ্য, জাতির একটা বড় সৌভাগ্য। আন্দোলনের স্মৃতিচারণ করে শিক্ষার্থীদের প্রশংসা করেন ডক্টর ইউনূস। ফ্যাসিস্ট আমলে নৃশংসতা সম্পর্কে জানতে সবাইকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনের আহ্বান জানান। প্রত্যেক বাংলাদেশি যেন একবার এই জাদুঘরে একটা দিন, পুরো দিন একাকী শুধু নিজেকে জিজ্ঞেস করার জন্য, আমি কে, আমি কোথায় যাব, কোথা থেকে আসছি। সকল শিক্ষার্থীর ডেস্টিনেশন হোক, বছরে যখন তারা ফিল্ড ভিজিট করে, এই করে একটা ফিল্ড ভিজিট জাস্ট ঘুরে বেড়ানোর জন্য, দেখার জন্য, তাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। কেন এটা করছিল, কি হয়েছিল, এরা কারা। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে অভ্যুত্থানের ছবি, স্মৃতিচিহ্ন, শহীদদের পোশাক, চিঠিপত্র, গুরুত্বপূর্ণ দলিল, পত্রিকার কাটিং, অডিও, ভিডিও সহ বিভিন্ন উপকরণ সংরক্ষণ করা হয়েছে। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্য সেখানে স্থান পেয়েছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।
পোস্টাল ব্যালট নিয়ে যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। সত্য না জানার কারণে ভুল বোঝাবুঝি হয়েছে এমন মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন দাবি করেছেন, পোস্টাল ব্যালট নিয়ে খারাপ কিছু হয়নি। পোস্টাল ভোট বিডি অ্যাপের কার্যক্রম তুলে ধরে ইসির পক্ষ থেকে বলা হয়, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট কারচুপির কোনো সুযোগ নেই। সম্প্রতি বাহরাইন, ওমান সহ কয়েকটি দেশে একই ঠিকানায় একাধিক পোস্টাল ব্যালট পৌঁছানোর ঘটনায় সমালোচনার মুখে নির্বাচন কমিশন। এ নিয়ে ক্ষোভ এবং শঙ্কার কথা জানিয়েছে রাজনৈতিক দলগুলো। পাশাপাশি পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাস নিয়েও উঠেছে প্রশ্ন। ধানের শীষ প্রতীক ব্যালটের মাঝের মধ্যে হওয়ায় কমিশনে আপত্তিও জানিয়েছে বিএনপি। সমালোচনা ও অভিযোগের তীরের মুখে পোস্টাল ব্যালটে ভোটদান, নিরাপত্তা এবং সন্দেহ দূর করতে রাজনৈতিক দলগুলোর কাছে পোস্টাল ভোট বিডি অ্যাপের কার্যক্রম তুলে ধরে ইসি। বলা হয়, কিউআর কোড এবং ভোটদানের আগে ভোটারের চেহারা শনাক্তের সুযোগ থাকায় জাল ভোট রোধ, স্বচ্ছতা নিশ্চিত ও ব্যালট ট্র্যাকিং করা যাবে। একটা বিল্ডিং এ 20 জনের অ্যাড্রেস দিয়ে গেছে, তখন বলছে আচ্ছা আশেপাশের বিল্ডিং এ তো আপনাদেরই লোকজন, এসব তো একই, দিয়ে যে আপনার কাছে, ওকে দেন আমরা ডিস্ট্রিবিউট করব। এ সময় দলগুলোর পক্ষ থেকে পোস্টাল ব্যালট সম্পর্কে শঙ্কা প্রত্যাশার কথা ব্যক্ত করা হয়। 3টা দলের ব্যালট মাথায় চলে গেল আর বিএনপির ব্যালটটা চলে গেল মধ্যখানে। বর্ণ অনুসারে যদি হয় তবুও এটা হয় না, কারণ দালান আগে না দাঁড়িপাল্লা আগে। এদের কাছে পৌঁছানোর জন্য আমার একটা বড় সময় দরকার। এখানে আপনি আমাকে 20 দিন দিচ্ছেন মার্কেটিংয়ের জন্য বা প্রচারণার জন্য, ওইখানে আমাকে 20 ঘন্টাও দিচ্ছেন না। 10 জনকে নিয়ে এক জায়গায় বসে যে ঠিক আছে তোদেরটা আমি দিয়ে দিচ্ছি, দেখা গেল সে একটা অঘটন করে ফেললো, তার মানে কিন্তু এই বিষয়গুলো আছে। প্রধান নির্বাচন কমিশনার জানান, পোস্টাল ব্যালট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব তৈরি করা হচ্ছে, সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। সত্যিকার অর্থে কি ঘটনা ঘটেছে সেটা অনেক সময় না জেনে, না জানার কারণে অনেকের মধ্যে একটা অন্য ধরনের চিন্তাভাবনা আসে। কার্যক্রম যেটা আমরা এ পর্যন্ত দেখছি তাতে খুব একটা খারাপ হয়েছে বলে আমরা মনে করি না। বুধবার প্রতীক বরাদ্দের পর ভোট দিতে পারবেন প্রবাসীরা, আর দেশের ভেতরে ভোটারদের সংসদীয় আসনের প্রার্থীদের প্রতীক সম্বলিত ব্যালট পাঠানো হবে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের টিম। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। দেশ ও নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন গাজীপুর 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল করিম রনি। রাতে রাজধানীর একটি হোটেলে এক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। মঞ্জুরুল করিম বলেন, কেউ আর 5ই আগস্ট পূর্ববর্তী সেই কালো যুগে ফিরে যেতে চায় না। বিএনপি শুধু একটি নতুন দেশের স্বপ্ন দেখে না, নতুন দেশ তৈরির পরিকল্পনাও করছে বলে জানান তিনি। এরপর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সাথে মতবিনিময় সহ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মঞ্জুরুল করিম রনি। সভায় উপস্থিত ছিলেন তরুণ রাজনীতিবিদ, জুলাই গণ অভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণকারীরা সহ নানা পেশার মানুষ। এখানে আমরা লক্ষ্য করছি যে আমাদের এই দেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র চলমান আছে, নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। তো যার যার ভিন্ন মত থাকতে পারে, পথ থাকতে পারে, বাট একটা জায়গায় বোধহয় আমরা আমাদের কমন গ্রাউন্ড জায়গাটা হচ্ছে গিয়ে যে বাংলাদেশ, আমরা বোধহয় সবাই বাংলাদেশকে ভালোবাসি। যশোরে জমি সংক্রান্ত বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত একজন হাসপাতালে যাওয়ার পথে মারা গিয়েছেন। অন্যদিকে হামলাকারীকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে স্থানীয়রা। পুলিশ জানায়, বিকেলে চুরমাকাঠি ইউনিয়নের ষোলুয়া কলেজের সামনে পৌঁছানোর পর ধারালো অস্ত্র দিয়ে রফিকুলকে কুপিয়ে জখম করে স্থানীয় পলাশ। এই ঘটনার পরপরই পলাশকে গণপিটুনি দেয় স্থানীয় লোকজন। রফিকুল ও পলাশ দুজনই জগহাটি গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায়, রফিকুল এবং পলাশের মধ্যে অনেক দিন ধরেই জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। দর্শক, এই ছিল আমাদের যমুনা নিউজের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।